রাতে লন্ডন থেকে রওনা হচ্ছেন তারেক রহমান, বরণে ব্যাপক প্রস্তুতি। শরিকদের আরও 10 আসন দিল বিএনপি। রংপুরে জাতীয় পার্টির দুর্গ দখলে মরিয়া বিএনপি জামাত। বড়দিন উপলক্ষে উৎসবের আমেজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনি ইউসুফ। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সূচনা সংবাদ শিরোনামগুলো। এবার বিস্তারিত। অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। নানা জল্পনা কল্পনা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে আগামীকাল দেশের মাটিতে পা রাখবেন বিএনপির এই কাণ্ডারি। তার দেশে ফেরাকে কেন্দ্র করে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। দীর্ঘ 1.5 যুগ পর সপরিবারে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 2008 থেকে 2025 সাল, প্রায় 1.5 যুগ। 2008 সালে রাজনৈতিক কারণে দেশ ছেড়েছিলেন বিএনপি তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। একরাশ অনিশ্চয়তায় নির্বাসিত জীবনে গত 10-12 বছর যাবৎ এরপর থেকে দীর্ঘ সময়ের এই প্রবাস জীবনে আরও বেশি জড়িয়ে পড়েন দেশের সাথে রাজনীতির কারণে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক মামলায় কারাবরণ করতে হয়। পরে অসুস্থ হয়ে পড়ায় দূরে থেকেই দলের হাল ধরেন তরুণ নেতা তারেক রহমান। দায়িত্ব পালন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। দেশে দলের শীর্ষ থেকে তৃণমূলে সব পর্যায়ের নেতারাই যখন মামলা, হামলা আর গুমের অত্যাচারে জর্জরিত, তখন তিনি নিবিড় যোগাযোগ রেখেছেন দলের সঙ্গে। হাল না ছাড়ার আহ্বান জানিয়ে চাঙ্গা রেখেছেন আন্দোলন সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমা। দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর তারেক রহমান ফিরবেন এই আশা থাকলেও নিজের নামের মামলাগুলো নিষ্পত্তি করেই তারেক রহমানের দেশে ফেরার কথা জানা যায়। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হবার পর তার দেশে না ফেরা নিয়ে ফের শুরু হয় আলোচনা। জবাবে তিনি জানিয়ে দেন তার সীমাবদ্ধতার কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12 ডিসেম্বর দলের পক্ষ থেকে ঘোষণা করা হয় দেশে ফিরছেন তারেক রহমান। তিনি আগামী 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরাকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি, তাই জোরে সোরেই প্রস্তুতি চলছে সর্বত্র। সারা দেশ থেকে বিএনপির ব্যবস্থাপনায় ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রাজধানী 300 ফিটে দেওয়া হবে জনসম্বর্ধনা। প্রস্তুতি চলছে কার্যালয় সহ গুলশান অ্যাভিনিউর বাসভবনেও। বেশ কয়েকদিন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তদারকি করে লন্ডনে ফিরে গেছেন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আগামীকাল স্ত্রী ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আগামীকাল সকাল 9:30টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, বিমানবন্দরের প্রস্তুতি এবং সিলেটের যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রস্তুতি এবং উচ্ছ্বাস কেমন দেখছেন? মুন্নি, প্রথমেই বলে রাখি, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের বহনকারী যে বিমানটি, সেটি আগামীকাল 9:45 অবতরণ করার কথা রয়েছে। মূলত যাত্রাবিরতি রয়েছে এবং এ উপলক্ষে কিন্তু সিলেট বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি। একটু আগে, অর্থাৎ এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সিলেট
উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের যে যাত্রা বিরতি 1 ঘন্টার, সেই যাত্রা বিরতি চলাকালে আসলে কোনো রকমের আনুষ্ঠানিকতা এবং নেতাকর্মীদের ভিড় না করার বিষয়টি আসলে তারা বলেছেন, এবং একই সঙ্গে সিলেটের যে নেতাকর্মী তারা তাদেরকে ঢাকায় যাওয়ার জন্য তারা বলেছেন। এবং আমরা দেখেছি যে বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা আসলে ঢাকা ইতিমধ্যেই রওনা হচ্ছেন এবং সংঘবদ্ধভাবে বিভিন্ন রকমের বাস ট্রেনে করে নেতাকর্মীরা যাচ্ছেন। এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার কথা যদি আমরা বলি, সকাল থেকেই আমরা দেখছিলাম যে বিমানবন্দরে নিরাপত্তা বলয়ে বেষ্টিত করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দর আশপাশের এলাকাগুলিতে কিন্তু ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে। এবং উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলছেন যে বিমানবন্দরের যে স্বাভাবিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তার পাশাপাশি বাড়তি তারা নিরাপত্তা নিয়েছেন। সকাল থেকে আমরা বেশ হাজারখানেক এপিবিএন এর সদস্যদেরকে আমরা বাড়তি নিরাপত্তার দায়িত্বে থাকতে দেখেছি, এবং গোয়েন্দা সংস্থার লোকজনদেরকেও আমরা নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে দেখেছি। এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে যেহেতু তারেক রহমানের 1 ঘন্টার একটা যাত্রা বিরতি সিলেটে রয়েছে, 9:45 তিনি বিমানবন্দরে অবতরণ করার পরে 1 ঘন্টার মধ্যে তিনি বিমান থেকে নিরাপত্তাজনিত কারণে বিমান থেকে তিনি নামবেন না, এবং বিমানে তিনি 1 ঘন্টা অবস্থান করবেন। এবং 1 ঘন্টার যাত্রা বিরতি শেষে তিনি 11টার দিকে তিনি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমানটি অর্থাৎ BG-202 বিমানটি এখান থেকে উড্ডয়ন করবে। তারপরে 11:45 মিনিট অথবা 50 মিনিটের দিকে ঢাকায় বিমানটি অবতরণ করার কথা রয়েছে। সব মিলে বলা চলে সিলেট বিমানবন্দরের যে নিরাপত্তার প্রস্তুতি সেটি আসলে সর্বোচ্চভাবে নেওয়া হয়েছে, এবং সব নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করতে আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি। বুন্নে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যুগপথ আন্দোলনের শরিকদের আরও 10টি আসন ছেড়ে দিল বিএনপি। তারই ধারাবাহিকতায় এলটিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দিয়েছেন। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে শরিকদের জন্য বরাদ্দ করা আসনগুলোর ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগদান ঘোষণা করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরেছেন, তবে এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার নয়। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরও 7টি দল বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে। তারা নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নেবে। সমঝোতা অনুযায়ী ওই আসনগুলোতে প্রার্থী দেবে না বিএনপি। রংপুর 3 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। গত জুলাই মাসে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আর নভেম্বরে বিএনপি জাতীয় পার্টির দুর্গখ্যাত এই আসনটি দখলে মরিয়া বিএনপি, জামাত সহ বিভিন্ন দল। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের তথ্যে ডেস্ক রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি HM এরশাদের জন্মভূমি এই রংপুর 3 আসন। এই আসন দীর্ঘদিন ধরে রয়েছে জাতীয় পার্টির একক দখলে। এবারও এই আসনটি ধরে রাখতে চায় জাতীয় পার্টি। বিগত সময়ের মতো এবারও ইনশাল্লাহ শক্তিশালী অবস্থানে আছে। আমরা আশা করি যে আমাদের প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এই আসনে 1979 সালে একবার জয় পেয়েছিল বিএনপি। এবারে এই আসনে নিজেদের অবস্থান বেশ শক্ত মনে করছেন বিএনপি। দল থেকে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুকে প্রার্থী করা হয়েছে। বিএনপির প্রার্থী বলছেন, এবার রংপুরের মানুষ পরিবর্তন চায়। জাতীয় পার্টির দুর্গ এটা অতীত ইতিহাস, এটা অতীতের কথা। বর্তমানে জাতীয় পার্টির এখানে কোনো দুর্গ নাই, এবং বর্তমানে রংপুর হচ্ছে বিএনপির শহর। তরুণ ভোটার যারা আছে তারা সবাই বিএনপির পক্ষে আছে। এদিকে জামায়াত প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, রংপুর 3 আসনের উন্নয়নে বাস্তবে রূপ দেবে জামাত। আজকে সুযোগ এসেছে যে তাদের প্রকৃত নেতৃত্ব খুঁজে নেওয়ার, এবং আগামী দিনে এই রংপুরের বৈষম্যের অবসান, এখানকার সমস্যা দূরীকরণ এবং এখানকার জনগণের দায়িত্ব পালনে যে নেতৃত্ব সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদেরকে বেছে নেবেন আমাদের বিশ্বাস। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে মরিয়া ইসলামী আন্দোলনও। রংপুরে ইসলামের দুর্গ বলে আমরা বিশ্বাস করি। ইসলামের পক্ষে যতগুলো আমাদের আন্দোলন সংগ্রাম করেছি, রংপুরের মানুষ লক্ষ লক্ষ জনতা আমাদের পিছনে কাজ করেছে ইনশাল্লাহ। সাধারণ মানুষ প্রত্যাশা করছেন, অবহেলিত মানুষের পাশে থেকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রংপুর গঠনে কাজ করবেন যিনি, তাকেই ভোট দেবেন তারা। রংপুরের জন্য ভালো কিছু কাজ করতে পারে, রংপুরের উন্নয়ন করতে পারে, না করলে সেরকম এমপির দরকার নেই রংপুর শহরে। এখন এমন এমপি চাই যেন আমরা সবসময় তার কাছে থাকতে পাই। সঠিক ভোটে যে সরকার আসবে, এই সরকারের আমার খুব দ্রুত দরকার। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা আছে, মুসলমান সবাই যেন আমরা এগুলা সুন্দরভাবে আমরা যেন এই দেশের সুখ সুবিধা ব্যবহার করতে পারি।
রংপুর সিটি কর্পোরেশনের 9 থেকে 33 নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার 5 ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর 3 আসন। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, এরপর আরো যা থাকছে। গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা খুন। স্বাগত আরো একবার, দেখছেন দেশের খবর। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন কাল। সাজ রব খ্রিস্টান পল্লীগুলোতে। উৎসবের আমেজে গির্জায় গির্জায় ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা, বাড়িঘরে গোশালা তৈরি ও সাজসজ্জায় চলছে বড়দিন উদযাপনের ব্যাপক প্রস্তুতি। 25 ডিসেম্বর এই দিনে মুক্তির বার্তা নিয়ে পৃথিবীতে আগমন ঘটেছিল যিশু খ্রিস্টের। উৎসবের আমেজের যিশুর জন্মতিথি বড়দিন উদযাপন করবে বিশ্ব। ধর্মীয় মর্যাদায় উদযাপন করবেন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। গোপালগঞ্জ জেলার 169টি গির্জাসহ খ্রিস্টান পল্লীতে ব্যাপক প্রস্তুতি। বড়দিন আসলে একটা মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। প্রভু যিশুর জন্ম যেন সাফল্যমণ্ডিত হয় এবং প্রভু যিশু যে শান্তির বাণী দিয়েছেন সেই বাণী পালকরা প্রচার করেন। মেহেরপুরে পাড়ায় পাড়ায় তৈরি করা হয়েছে গোশালা, বাড়িতে বাড়িতে শান্তির প্রতীক স্টার। আলোকসজ্জায় উজ্জ্বল দেশের 29টি গির্জা। রাতে খ্রিস্টজাগ অর্পণের মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। 25 ডিসেম্বরে গির্জা আসবো, গির্জা এসে প্রার্থনা করব প্রভু যিশুর কাছে, পাপ থেকে মুক্ত হয়ে তার কাছে ফিরে যেতে পারে। এই প্রার্থনাগুলোই ঈশ্বরের কাছে রাখি। ঈশ্বর তিনি ছোট শিশু হয়ে একটা গোশালা জন্মগ্রহণ করেছেন, কিন্তু সকল খ্রিস্ট ভক্তগণের জন্য একটা বড় আনন্দ, আর এই জন্যই বড়দিন বলা হয়। যশোরের সবচেয়ে বড় খ্রিস্টান পল্লী শিমুলিয়ায় কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। এছাড়া সদর উপজেলার খড়কি, অভয়নগরের রাজাঘাট সহ অন্যান্য খ্রিস্টান পল্লীর চার্চগুলোও বড়দিনের উৎসব আয়োজনে প্রস্তুত। আগামীকালকে আমাদের বড়দিন, আমি খুব আনন্দিত। যিশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষার জন্য আমরা অপেক্ষা করছি। বড়দিনকে ঘিরে নতুন সাজে সেজেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাঙামাটিয়া আদিবাসী গ্রাম। প্রতিটি বাড়ির দেয়ালে রঙিন আলপনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এঁকেছেন এসব আলপনা। নিজের অর্থায়নে বন্ধুদের নিয়ে আদিবাসী ভাই বোনদের জন্য বড়দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর। আমাদের যে এই সাঁওতাল ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এদের জীবন যাত্রাকে তুলে ধরা এবং তাদের সংস্কৃতি রক্ষা করার যে একটি কারণ আছে, এই কারণেই আমরা এই আলপনা গ্রামটি আর কি করেছি। হানাহানি ও বৈষম্য দূর করে বড়দিন সবার জন্য শান্তি, কল্যাণ ও মঙ্গল বার্তা বয়ে আনবে, এই প্রার্থনা সকলের। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। উদীচী শিল্পী গোষ্ঠী ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন, প্রতিবাদী গান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক ঐক্য পরিষদ রাজবাড়ী ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, উগ্রপন্থী ও সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো পরিকল্পিতভাবে সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের উপর হামলা চালাচ্ছে। এসব হামলার মাধ্যমে তারা মুক্ত চিন্তা, প্রগতিশীল সংস্কৃতি ও মত প্রকাশের স্বাধীনতাকে দমন করতে চায়। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তারা। এ পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন দেশের খবর। গাজীপুরের শ্রীপুরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুরের লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ড হয়। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, স্থানীয় একটি ইটভাটায় ফরিদ সরকারকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরিদ সরকার প্রবাস থেকে দেশে ফিরে ইটভাটা ব্যবসায় জড়িত ছিলেন। এ ছিল দেশের খবর থেকে সর্বশেষ।